শেষ চৈত্রের ঘ্রাণ লিখেছেন নূরজাহান আক্তার আলো। পর্ব সংখ্যা 18। আজ প্রায় 2 দিন হলো আহনাফের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না। ফোন বন্ধ, মাঝে মাঝে কল ঢুকলেও কল রিসিভ করছে না সে, আর না নিজের অবস্থানের কথা জানাচ্ছে। একমাত্র ছেলের খোঁজ নিতে না পেরে আহনাফের বাবা অস্থির হয়ে উঠেছে। পরিচিত যাদের চেনে তাদের থেকেও খোঁজ পাননি তারা। অগত্যা ভেবেই নিয়েছেন শখের সাথে বোধহয় কিছু হয়েছে, নয়তো বলা নেই কওয়া নেই এভাবে যোগাযোগ বন্ধ করার কারণ কি। এসব ভেবে ওনারা রওনা দিয়েছেন চৌধুরী বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সরাসরি কথা বলা দরকার, ছোট ছোট সমস্যাগুলোই একটা সময় বিরাট আকার ধারণ করে। মোট কথা মাত্রই কদিন হলো ওদের এঙ্গেজমেন্ট হয়েছে, এর মধ্যে কি এমন হলো যে সে যোগাযোগ করা বন্ধ করে দিল? কই, আহনাফ তো এতদিন এমন কিছু করেনি। হ্যাঁ, বহুবার রাগ করেছে, কিন্তু এভাবে একেবারেই লাপাত্তা হয়ে যায়নি। অর্থাৎ বুঝতে হবে ঘটনা অন্য কিছু। তবে অন্য কিছুটা কি গিয়েই না হয় জানা যাবে। এদিকে এত কিছু ঘটে যাচ্ছে অথচ সব কিছুই জানে না। জানবে কিভাবে? রুমে ফোন রেখে ভাই বোনের সঙ্গে বাগানে এসেছে সে। শ্বশুর শাশুড়ি ননদ একের পর এক কল করেই যাচ্ছে, খুনাক্ষরেও টের পায়নি। ফোন সাইলেন্ট থাকায় আশেপাশের কারোর কানে পৌঁছায়নি ফোনের টোন। দুপুরে খেয়ে বই পড়তে পড়তে ঘুমিয়েছিল একটু। বিকেলে ফ্রেশ হয়ে একটা বই হাতে নিয়েই শ্যাম সৃজনকে টেনে বাগানে এনেছে। শীতল নাকি ডাকছে। এসে দেখে শীতল গাছে উঠে বসে আছে, স্বর্ণও ঘাসের ওপর বসে আছে। দেখে মনে হচ্ছে তাকেও জোর করে ঘুম থেকে টেনে তোলা হয়েছে। শখ স্বর্ণের দিকে একবার তাকিয়ে ওপরে তাকালো। শীতল মগডালে বসে পা দুলাতে দুলাতে পেয়ারা খাচ্ছিল। ওড়নায় কোমর পেঁচিয়ে রাখা। শখ তাকে দেখে নিজেও ঘাসের ওপর বসলো। শীতল তখন 4টা পেয়ারা ছুঁড়ে মারল ভাই বোনদের দিকে। সাম্য সৃজন শখ স্বর্ণ কামড় বসালো ডাসা ডাসা পেয়ারায়। লাল পেয়ারা, খেতে খুবই মজা। পেয়ারার কামড় বসিয়ে কিছু একটা ভেবে শীতল শখকে ডাকলো, আপু। তোমার হবু শ্বশুরের অ্যান্টিনায় সমস্যা আছে নাকি? ছোট বোনের মুখে হবু শ্বশুরের নামের কথা শুনে ভেবাচাকা খেয়ে গেল শখ। পেয়ারা চিবানো থামিয়ে চোখ তুলে তাকালো, দাঁত বের হাসা শীতলের দিকে। বোনকে তাকাতে দেখে শীতল সাহস পেল। সে বুক ভরা দীর্ঘশ্বাস টেনে বলল, আমার মনে হয় সমস্যা আছে। ছি ছি, এসব কি বলছিস শীতল? এসব বলতে নেই, তুমি বলো। সমস্যা না থাকলে ভাইয়ার একটা ছোট ভাই ডাউনলোড করলো না কেন? করলে তোমার সাথে আমিও ওই বাড়িতে আস্তানা গেড়ে বসতে পারতাম। সব বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। এই পাজিটা কি সব বলে? বোনের মুখ দেখে শীতলের পেটে ফেটে হাসি পেল, কিন্তু হাসলো না, বরং শখকে আর একটু ভরকে দিতে বলল, তোমার শ্বশুরকে ফোন দিয়ে বলো তো আরেকটা ছেলে ডাউনলোড দিতে। কার্যক্রম যা করার এখন থেকে শুরু করতে বলো। কানা বোচা যেমনই হোক, ছেলে হলেই হবে। দাও এখনই ফোন দাও, এমনিতেই অনেক দেরি হয়েছে। তাছাড়া শুভ কাজে দেরি করতে নেই। একথা বলে শীতল থামাতেই সাম্য গেটের দিকে উকিঝুঁকি মেরে একটা সাদা গাড়ি বাড়ির মধ্যে আসছে দেখে বলল, শীতল আপু, গাছ থেকে নামো। শুদ্ধভাই কিন্তু বাসাতেই আছে, তোমার জন্য আমাদেরও না পানিশমেন্ট পেতে হয়। এই বেয়াদব, আমি তোর শুদ্ধভাইকে ভয় পাই? জানিস তোর পিয়ারের শুদ্ধভাই আমাকে ভয় পায়। এই শীতলকে ভয় পায়। ওই সোয়াইব শুদ্ধ ভাই। যাহ, ঢপ মারার জায়গা পাও না। আমি ঢপ মারছি? আমি প্রমাণ দেব, দেখবি? দেখব। ঠিক আছে, আগামী লাল শুক্রবারে প্রমাণ দেব, তখনই মিলিয়ে নিস আমার কথা। এই শীতল মিথ্যা বলে না রে পাগলা, বলে না। ঠিক আছে। শখকে পচিয়ে শীতল এবার স্বর্ণকে বলল, আপু, 3 রাস্তার মোড়ে বড় একটা কসমেটিক্সের দোকান আছে না? ওই দোকানের মালিকের ছেলের নাম রিহান। সে তোমাকে খুব পছন্দ করে, কিন্তু ভয় বলতে পারে না। সে আমাকে 2 ডজন চুরি ঘুষ দিয়েছে তোমাকে কথাটা জানানোর জন্য। ওহ, সে আরও বলেছে আমি তাকে দুলাভাই ডাকলে আরও অনেক কিছু দেবে। ডেকেছিস? না। কেন? তুমি পারমিশন দিলে ডাকবো। দুলাভাই হিসেবে তাকে পছন্দ হয়েছে? না। কেন? বেটার দাঁত হলুদ, দেখলে মনে হয় 12 মাস জন্ডিসের ভোগে। আহনাফ ভাইয়ের মতো স্মার্ট না, কিন্তু আমার মতো কিউট মেয়ের দুলাভাই হতে হবে স্মার্ট, হ্যান্ডসাম, চকলেট বয় টাইপ। নয়তো সমাজে মুখ দেখানোর উপায় থাকবে না। তাহলে কি ক্যান্সেল? তাহলে চুড়িগুলো ফেরত দিয়ে বলে দিস আগে দাঁতের চিকিৎসা করতে, তারপর তোকে শালি বানানোর চিন্তা করতে। ওকে। এভাবে কথায় কথায় গল্পে গল্পে ভাই বোনেরা মিলে দুষ্টুমি করতে লাগলো। তখন সেখানে নিঃশব্দে শুদ্ধ উপস্থিত হলো। তাকে দেখা মাত্র সবাই চুপ। শীতল পাতার আড়ালে নিজেকে লুকানোর চেষ্টায়। শুধু সব কটার মুখ দেখে জানলো আহনাফের বাবা মা এসেছে।
ভদ্রভাবে সবাই গিয়ে যেন দেখা করে, কথা বলে। অহেতুক হিহি করলে এক একটাকে মেরে গাছে ঝুলিয়ে রাখবো। ভাইয়ের কথায় শুনে স্বর্ণশক সামসৃজন ভদ্র বাচ্চার মতো ধীরে সুস্থে হেঁটে বাড়ির দিকে গেল। এবার শুদ্ধ মুখ তুলে তাকালো পাতার আড়ালে থাকা শীতলের দিকে। বুঝতে বাকি নেই সে ধরা পড়ে গেছে। তাই শীতল বোকা বোকা হাসলো, হেসে বলল, কতদিন পর আপনাকে দেখলাম শুদ্ধ ভাই, এত শুকিয়ে গেছেন কেন? মেয়েদের সাথে উড়াউড়ি করা চারটেখানি কথা না, তাই না? হে হে হে, কথাটা চেনা চেনা লাগছে, কথাই যেন শুনেছিলাম। তা কেমন চলছে আপনার উড়াউড়ি? ভালোই, দোয়া করি যেন ভালোই যায়। একথা বলতে বলতে শুদ্ধ বাগানে এক কোণে কেটে রাখা বড়ই গাছ বড় বড় দুটো ডাল টেনে এনে রাখলো পেয়ারা গাছের গোড়ায়। শুকনো ডাল কাটায় ভরে আছে। তাকে গাছের গোড়ায় ডাল রাখতে দেখে এবার শীতল আর্তনাদ করে উঠল, এ কী করলেন শুদ্ধ ভাই? কি করলাম? গাছের নিচে কাটা রাখলেন কেন? নামবো কিভাবে আমি? তুই কি করে নামবি আমি কি জানি? কাটা সরান। পারবো না। আর নেমে কি করবি? মগডালে বসে বসে কার এন্টিনায় কি সমস্যা হিসাব কর। সন্ধ্যা ঘনিয়ে আসছে, নিরিবিলি স্থান, একটু পরেই তেনারাও সঙ্গ দিতে আসবে। ভাব ভাব, মন দিয়ে ভাব, আমি আসছি। একেতে গাছের নিচে বড়ইয়ের কাটা দিয়ে রাখলো, তার উপরে ভূতের ভয় দেখাচ্ছে। ভীষণ রাগ হলো শীতলের। সে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি কি আপনার অ্যান্টেনার কথা বলেছি নাকি? বলেছি শখ কাপড় শ্বশুরের, আমারটার কথা বলিসনি বলেই এখনো শ্বাস নিতে পারছিস। বললে আজই জানাজা সম্পন্ন করতাম। কাটা সরানো শুদ্ধ ভাই। সত্যি বলছি, আপনাকে বলিনি। আর আমি যা বলি শুনে নেন কিভাবে? এমন খরগোশ মার্কা কান কান হলে তো সমস্যা। আমার কান খরগোশ মার্কা? না না, আমি তা বলিনি। শুধু ঠান্ডা দৃষ্টিতে শীতলের দিকে তাকিয়ে আরও দুটো বড়ইয়ের ডাল এনে গাছের আশেপাশে বিছিয়ে রাখলো, যাতে লাফ দিয়েও নামতে না পারে। এরপর কোনো দিকে না তাকিয়ে চলে গেল বাড়ির দিকে। আর বেচারা শীতল চেঁচিয়ে বলতেই থাকলো, যাবেন না শুধু ভাই? নাক ছুঁয়ে বলছি, আর কোনো দিন গাছে উঠবো না। দয়া করে কাটা সরিয়ে যান শুদ্ধ ভাই। ও ভাই, ভাই রে, এ কে? কোথায় আছিস? নামা আমায়, বাঁচারে। সায়ন 1 ঘন্টা আগে বাসায় ফিরে ফ্রেশ হয়ে খেয়ে শুয়েছিল। ঘুমানোর ইচ্ছে না থাকলেও এপাশ ওপাশ করতেই ঘুমিয়ে পড়েছিল। এইটুকু সময়ে একটা স্বপ্নেও দেখেছে স্বর্ণকে নিয়ে। তাদের বিয়ের স্বপ্ন। স্বর্ণ কি সুন্দর করে সেজেছে, নীল শাড়ি পরেছে। শীতল আর স্বর্ণকে রেখে গেছে তার রুমে। ফুলে ফুলে ভরা পুরো রুম। সে খুশিতে ডগমগ করে মুখ ভর্তি হাসি নিয়ে রুমে এসেছে। কিন্তু রুমের দরজায় দাঁড়িয়ে দেখে স্বর্ণ বিছানায় নেই। তার জানামতে নতুন বউরা বিছানার মাঝখানে লজ্জায় নত হয়ে বসে থাকে, মুখের সামনে থাকে 1 হাত ঘোমটা। কিন্তু তার বউ কই? বউ নাই। দেখে তার বুকে বিজলি পড়ার উপক্রম। চোখের ভাসে চিকচিক বাতির আলো। সে পাগলা ভেড়ার মতো এদিক ওদিক পানে তাকিয়ে খুঁজতে থাকে প্রাণপ্রিয় বউকে। খুঁজতে খুঁজতে দেখে স্বর্ণ চুপ করে সিলিংয়ের ওপরে পা ঝুলিয়ে বসে আছে। তাকে ফ্যানের ওপরে বসে থাকতে দেখে সে শুধায়, এ কি রে, তুই ওইখানে কেন? নেমে আয় বউ, আজ না আমাদের সোহাগরাত না ছাই। ও মা, কি কথা! বিয়ে হয়ে গেছে আমাদের। আর নেই ভাবনা, আর নেই চিন্তা। দ্রুত নেমে আয় যান, দুজন মিলে করে ফেলি বেবি আনার প্ল্যান। না সায়ন ভাই, আমি আপনার সাথে বাসর করব না। কেন সোনা, কি অপরাধ আমার? কি করেছি আমি বল? আপনি কেন কেটে হলুদ শর্ট পরে বিয়ে করতে গেলেন না কেন বলুন? আমার তো হলুদ কালার শার্ট হবে এখানে। আপনি কেন কেটে হলুদ শার্ট পরে বিয়ে করতে গেলেন না কেন বলুন? আমার তো হলুদ কালারের শর্ট কি লিখছে তো, শর্ট নেই সোনা। তোর হলুদ শাড়ি কেটে না হয় একটা বানিয়ে দিস। একথা বলতে না বলতেই স্বর্ণ লাফ দিয়ে তার ওপরে। সে স্বর্ণকে ক্যাচ করে জাপটে ধরে পাগলের মতো চুমু দিতে শুরু করেছে। চুমুতে ভিজিয়ে ফেলেছে স্বর্ণের চোখ, গাল, ঠোঁট, থুতনি, গলা, মসৃণ গ্রীবা। এতদিনের অপেক্ষা তর্জে আর সয় না। কম্পিত হাতে খুলে ফেলেছে বউয়ের পরনের শাড়ি। মুখ ডুবিয়েছে গলায়। মন মস্তিষ্ক হাত উন্মাদ দেহখানায় যেন এখন পাগল ঘোড়ার ন্যায় অবাধ্য। এখন তীব্র ঝাঁকুনিতে ঘুম ভেঙে যায় তার। চোখ খুলে দেখে শুদ্ধ ভ্রুকুচকে তাকিয়ে আছে। তার বাসর ঘরে শুদ্ধ কোথা থেকে এলো? বউ কই তার? সে কিছু বলার আগে বিরক্তি নিয়ে শুদ্ধ বলল, রুমের দরজা খোলা রেখে কোলবালিশকে পাগলের মতো চুমু খাচ্ছিলে কেন? মাথাটা কি একেবারেই গেছে? সায়ন ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকালো। ফুলে ভরা রুমে ফুল কই, আর বউ কই? বউ কই তার? সে এবার মাথা
চুলকে আমতা আমতা স্বরে বলল, আমার বউ কোথায়? এখানেই তো ছিল, ডাস্টবিনে ফেলে এসেছি। যাও ধুলো ঝেড়ে তুলে নিয়ে এসো। আসার সময় বাবা কি জন্য ডাকছে শুনে এসো। বাবা ডাকছে? তুই যা, শাওয়ার নিয়ে আসছি। কিছুক্ষণ আগেই না শাওয়ার নিয়ে লাঞ্চ করলে? আরে ভাই, স্বপ্নে কিছু দোষ ছিল? শুধু সায়নের কথার মানে বুঝে মুখ কুঁচকে বিরক্তি নিয়ে চলে গেল। আর সায়ন গায়ের ওপর থেকে চাদর সরিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বিড়বিড় করলো, দিনে দুপুরে কি হতচ্ছাড়া স্বপ্ন দেখলাম রে বাবা, ছ্যা। এরপর নিজেকে বকতে বকতে ওয়াশরুমে চলে গেল। শাওয়ারের নিচে দাঁড়িয়ে এবার একা একাই হেসে ফেললো। স্বর্ণ জানলে তাকে ঝাঁটাপিটা করবে। এদিকে ড্রয়িং রুমে সবাই উপস্থিত হয়েছে। আহনাপের বাবা মায়ের জন্য কুশল বিনিময় সেরেছে। ওনার এখন ইনিয়ে বিনিয়ে শখের সাথে কথা বলছেন, বোঝার চেষ্টা চালাচ্ছেন শখের সাথে কোনো সমস্যা হয়েছে কিনা, কিন্তু শখ জানিয়েছে তাদের মাঝে কোনো সমস্যা হয়নি। কিছুক্ষণ আগেও আহনাপের সাথে কথা হয়েছে। কথা শুনে আহনাপের বাবা বললেন শখের ফোন থেকে একটা কল দিতে। শখ দিল। একবার কল দিতে আহনাপ কল ধরে বলল, হ্যাঁ সোনা বলো। এতক্ষণে মনে পড়লো আমার কথা। বড়দের সামনে এমন সম্বোধনে লজ্জায় কুঁকড়ে গেল শখ। বড়রাও মুখ এদিক ওদিক করলেন। তখন আহনাপের বাবা ফোনটা নিয়ে বললেন, সমস্যা কি তোমার? আমাদের কারো কল ধরছো না কেন? কেন ধরছি না ভালো করেই জানো। যাই হোক, তোমরা এখন এখানে কেন হঠাৎ? যাদের বাড়ির মেয়েকে নিয়ে এত সমস্যা তাদের জানাতে হবে না পুরো ঘটনা? না, বাসায় যাও। এ কথা আগে ভাবা উচিত ছিল। কথা বাড়িও না বাবা, বাসায় যাও। ওনাদের বাবা ছেলের কথা শুনে ভ্রুকুচকে তাকিয়ে আছেন শারাফাত চৌধুরী। শাওয়ান চৌধুরী কপালেও চিন্তার ভাঁজ। শুধু দুই হাতটা পেছনে মুড়ে রাজকীয় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। বোঝার চেষ্টা করছেন মূল ঘটনা। কথার শুরুটা মোটেও পছন্দ হয়নি তার। এরা বাবা ছেলে উল্টাপাল্টা কিছু বললে আজ ধোলাই দিতে খামতি রাখবে না সে। পেট পুড়ে ধোলাই খাইয়ে এরপর বাসায় পাঠাবে। তার আবার অহেতুক পায়তারা সহ্য হয় না। তখন ভেজা চুল মুছতে মুছতে দ্রুত পায়ে সায়ন নেমে এলো। তার গলায় ঝুলানো হালকা আকাশি রঙা তোয়ালে, পরনে মেরুন টি শার্ট ও কালো ট্রাউজার। সিঁড়ি বেয়ে নামতে নামতে চোখাচোখি হলো স্বর্ণের সাথে। তাকে অসময়ে গোসল করতে দেখে ভ্রুকুচকে তাকিয়ে আছে সে। সায়ন গা ঘেঁষে দাঁড়ালো একদম স্বর্ণের পাশাপাশি। বাকিরা আহনাপের কথা শোনায় মগ্ন। তখন স্বর্ণ কণ্ঠস্বর খাদে এনে বলল, অসময়ে গোসল কেন? কেন কথা বলবি না বেয়াদব? কোনো কথা বলবি না বেয়াদব। বিয়ে করতে বলি করিস না, তাহলে স্বপ্নে আসিস কেন? দূরে যা যা বলছি। স্বর্ণ তার কথায় আগামাথা কিছুই বুঝল না। ওদিকে আহনাপের বাবা পারছেন ছেলেকে দু থাপ্পড় দিতে। তখন শারাফত চৌধুরী গলা খাকারি দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করলেন। তারপর নিজে কথা বলার জন্য হাত বাড়িয়ে ফোন চাইলেন। আহনাপের বাবা ফোন এগিয়ে দিলে শারাফত চৌধুরী স্বভাবসুলভ গুরুগম্ভীর কণ্ঠে বললেন, কি হয়েছে আহনাপ, কোনো সমস্যা? হঠাৎ ওনাকে দেখে আহনাপ ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সে দ্রুত নিজেকে সামলে সালাম দিল। শারাফত চৌধুরী বাড়তি কথা না গিয়ে আসল প্রসঙ্গে কথা তুললেন। সরাসরি জানতে চাইলেন এসবের মানে কি? শখ কিছু করেছে কিংবা অন্য কিছু? আহনাপ মাথা নিচু করে কিছুক্ষণ চুপ থাকলো। তারপর নিঃশব্দে শ্বাস টেনে বুকে সাহস নিয়ে স্পষ্ট স্বরে বলল, আঙ্কেল, বিয়ের ডেটটা এগিয়ে আনা যায় না কেন? 1.5 বছর আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে। কিন্তু শখের পড়া জবাবে কিছু বলতে গিয়েও থেমে গেলেন শারাফত চৌধুরী। অনুধাবন করার চেষ্টা করলেন ছেলেটা ব্যাকুলতা, কাতরতা, এ বয়স, এ সময়, এই উপলব্ধির সাথে পরিচিত তিনি। আজ বয়স বেড়েছে, চুলে একটা পাক ধরেছে, মানে এই না অনুভূতিরাও লোপ পেয়েছে। মনে মনে কিছু একটা ভেবে উনি ফোন থেকে দৃষ্টি সরিয়ে সরাসরি শখকে শুধালেন, মা তোমার কি মতামত? বিয়ের ডেট কি এগিয়ে আনবো? শখ আমতা আমতা করে ওনার একটা কোণা শক্ত করে চেপে ধরেছে। সত্যি বলতে সে জানে আহনাপ কেন এমন করছে। আসলে সে শখকে ছাড়া থাকতে পারছে না। তার একটা দিন, একটা বছর মনে হচ্ছে। 1.5 বছর তার কাছে নাকি 1.5 যুগের সমান। এই দূরত্ব না ঘোচালে সে পাগল হয়ে যাবে। তার একটাই অভিযোগ, চৌধুরী বাড়ির বড় কন্যা দিনকে দিন তাকে পাগল বানিয়ে দিচ্ছে। ফোনের অপর পাশে থেকে চুপ করে শুনছে আহনাপ। সে এক মনে আল্লাহকে ডেকে যাচ্ছে যাতে শখ মুখ ফুটে তার সম্মতি জানায়। শারাফত চৌধুরীরাও দেখছে আহনাপের অস্থিরতা, তার শখের নির্লিপ্ততা। তখন সায়ন মুখ খুলল। আহনাপের উদ্দেশ্যে বলল, ডেট এগোবে ঠিক আছে, কিন্তু শখের পড়াশোনার কথা আগে ভাবতে হবে। এতদিন এত কষ্ট করে তীরে এসে তরি ডোবানো যাবে না। গার্ডিয়ান হিসেবে তোমাকেও তো বুঝতে হবে আহনাপ। ডাক্তারি পেশাকে অন্যের সাথে গুলিয়ে ফেললে চলবে না। কথা শুনে আহনাপের মুখটা মলিন হয়ে গেল। এবার শাওয়ান চৌধুরী বললেন, আবার কবে দেশে ফিরবে বাবা? 3 মাস পর। তুমি কি 3 মাস পর বিয়ের অনুষ্ঠান সারতে চাচ্ছ? জি আঙ্কেল। শখকেও নিয়ে যাবে? জি, আমি এই 3 মাসে সব ব্যবস্থা করে ফেলবো। তা না হয় বুঝলাম, কিন্তু এভাবে তো
পড়াশোনায় ব্যাড ইফেক্ট পড়বে। আমি আছি, সব সামলে নেব ইনশাল্লাহ। এ পর্যায়ে আহনাফের বাবা প্রচণ্ড বিরক্ত হলেন। থমকে উঠে ছেলেকে বললেন, এবার কিন্তু বাড়াবাড়ি করছো আহনাফ। হুট করে দেশ ছেড়ে, আপন মানুষ ছেড়ে পড়াশোনায় ইফেক্ট পড়বে এটা তো ভুল বলেননি ওনারা। বারণ শুনছো না কেন? সমস্যা কি তোমার? ওনার ধমকে থমকে গেল ড্রয়িং রুম। শখও নীরবে কাঁদতে লাগলো। তবু আহনাফ দমল না। সে মলিন সুরে জবাব দিল, ওকে ওকে ছাড়া আমার ওপরেও খুব বাজে ইফেক্ট পড়ছে বাবা। আমিটা দিন দিন বড্ড বেশি এলোমেলো হয়ে যাচ্ছি। বউ আমার, বিয়েও করব আমি। তাহলে আগে করলে কি সমস্যা? ওকে আজ হলেও আমার কাছে আসতে হবে, কাল হলেও। তাহলে আগে পিছের হিসাব করে লাভ কি? নিজেদের কথা সাইডে রেখে আমার কথাটাও ভাবো তোমরা প্লিজ। থমকে গেল সবাই। কথা হারিয়ে গেল। একটা ছেলে কতটা ভালোবাসলে এভাবে সবার সামনে প্রিয় মানুষটাকে কাতর সুরে চাইতে পারে, আপন করার আকুলতা দেখতে পারে। আহনাফের কথা শখের বুকের পাঁজর ভেঙে এলো। বলা বাহুল্য, এই কদিনে মানুষটার প্রতি তারও মায়া পড়ে গেছে। একটু একটু করে ভালোবাসতে শিখেছে। সেও চায় মানুষটাকে। শখ কাঁদতে দেখে সবাই মুখ চাওয়াচাই করলো। তখন শুদ্ধ এগিয়ে এসে বসলো বোনের পাশে। হাত বাড়িয়ে ফোনটা হাতে নিল। আহনাফের শুদ্ধকে দেখে সালাম দিল। শুদ্ধ জবাব নিয়ে বাড়তি কথায় না গিয়ে সরাসরি শখকে উদ্দেশ্য প্রশ্ন ছিল, আহনাফ স্পষ্টভাবে তোকে চাইছে। এবার বল তুই কি চাস? মুখ খোল, জবাব দে। রাজি থাকলে জানা, না থাকলেও প্রয়োজনে আহনাফকে ক্যান্সেল করে দেব। পৃথিবীতে ভালো ছেলের অভাব নেই। একথা শুনে শখ যেন আঁতকে উঠল। ভেজা চোখ তুলে তাকালো ভাইয়ের দিকে। আহনাফকে ভালোবেসে ফেলেছে। পরিস্থিতি যা এখন, মুখে কিছু বলতে হবে, কিন্তু কিভাবে বলবে? সেও রাজি। 3 মাস পর বিয়ে হলেও তার সমস্যা নেই। বোনের চুপ থাকতে দেখে শুদ্ধ বলল, তাহলে বাদ? আমার কোনো সমস্যা নেই ভাইয়া। তাহলে 3 মাস পরেই? তখন শাওন চৌধুরী কথা বলেন, কিন্তু তোর পড়াশোনা? এ কথার জবাব শখের দেওয়া হলো না, কারণ আহনাফের চোখে চোখ রেখে শুদ্ধ পুনরায় তাকে জিজ্ঞাসা করে বসল, শখের পড়াশোনা নিয়ে তোমার আপত্তি আছে? না ভাইয়া। ভেবে বলছো? জি ভাইয়া। ভালোবাসলে ভালোবাসার মানুষের চাওয়া পাওয়াকে ভালোবাসতে হয়, খেয়াল রাখতে হয়, তার ভালো মন্দ সকল সমস্যার সমাধানদাতা হতে হয়। আশা করি তুমিও তাই হবে। এইটুকু বলে সে মেজো চাচুর দিকে তাকালো। ওনারা বলার কথা জবাবে বলল, বিয়ের পরেও মেয়েদের পড়াশোনা হয়। শুধু প্রয়োজন হয় নিজের চেষ্টা আর আপনজনদের সাপোর্টে। নিজের স্বপ্ন পূরণ করতে ও দুটোই যথেষ্ট। তাছাড়া বিয়ের পর আহনাফ যদি শখের পড়াশোনার সামান্যতর বাধার কারণ হয়, আমি কথা দিচ্ছি বোন রাখবো না ওর কাছে। কারণ ওকে মনে রাখতে হবে, সে চৌধুরীদের সম্পত্তি নয়, স্বয়ং চৌধুরীদের কলিজা নিয়ে যাচ্ছে। যাকে তাকে এই অমূল্য রত্ন আমরা দেব না। যাকে দেবে তাকে অবশ্যই যোগ্য হতে হবে। কতটুকু যোগ্য কথায় নয়, কাজে করে দেখাতে হবে। সুধোর প্রতিটা শব্দের ভার বুঝতে বাকি রইল না কারোর। এটা যেন ঠান্ডা মাথার শীতল কণ্ঠে হুমকি। এরপর আহনাফের কথা অনুযায়ী 3 মাস পরে বিয়ের ডেট করা হলো। গুমোট পরিবেশ কাটাতে সকলে অন্য প্রসঙ্গে কথা তুলল। আহনাফও হাঁপ ছেড়ে খুশি মনে কল কাটল। এরপর আর কিছুক্ষণ থেকে আহনাফের বাবা মা বিদায় নিলেন। শখ চলে গেল নিজের রুমে। একে একে ড্রয়িং রুম ফাঁকা হতেই সায়নও রুমের দিকে যাওয়ার জন্য পা বাড়ালো। রুমে না, সে যাবে স্বর্ণের রুমে, কারণ পাজিটা তাকে বিয়ে করতে চায় না, অথচ স্বপ্নে সে কী সব করে যায়। কেন করে এসব? এর জবাব তাকে দিতেই হবে। না দিলে চড়িয়ে দাঁত ফেলে দেবে বেয়াদবটার। কিন্তু সে যাওয়ার আগেই শুদ্ধ পাশ কাটিয়ে যেতে যেতে বলল, বাগানে যাও, কেউ তোমাকে ডাকছে। এ কথা বলে শুদ্ধ রুমে চলে গেল। শাওন ভেবেছে স্বর্ণ বোধ হয়, তাই সেও পা বাড়ালো বাগানের দিকে, কিন্তু গিয়ে কাউকে দেখল না। খুঁজলো এদিক ওদিক। হঠাৎ কারো কান্নার শব্দে আর একটু এগিয়ে যেতেই কান্নার শব্দ তীব্র হলো। ভালো করে খেয়াল করে দেখলো স্বর্ণ নয়, শীতল গাছের ওপর বসে ভ্যা ভ্যা করে কাঁদছে। গাছের নিচে কাটা বিছিয়ে রাখা। তাকে দেখা মাত্রই সায়ন বিচলিত হয়ে বলল, এ কি কাণ্ড? ওখানে কেন তুই? আর এভাবে কাটা বিছিয়ে রাখা কেন? ওই কুত্তা বিছিয়েছে। কুত্তা এভাবে কাটা বিছিয়েছে বলিস কি? এ দেখি ডিজিটাল কুত্তা। একে তো জাদুঘরে রেখে আসা উচিত। সেই সাথে নামকরণ করা উচিত কাটা বেছানো কুত্তা। অন্য সময় হলে সায়নের কথা শুনে সেতাল খিলখিল করে হাসত, কিন্তু এখন মোটেও হাসতে ইচ্ছে করছে না তার। তাই নাক টেনে ফোপাতে ফোপাতে জবাব দিল, এই কুত্তা সেই কুত্তা নয়, এটা মানুষ কুত্তা। মানুষ আবার কুত্তা হয় কিভাবে? কি বলছিস পাগলের মতো? কাটা সরাই, নেমে আয় দেখি। এ কথা বলে সায়ন একে একে কাঁটাগুলো সরালে শীতল গাছ থেকে নেমে এলো। কোমরে গুজে রাখা ওড়নাটা ঠিকঠাক করে ধপাধপ পা ফেলে ছুটল বাড়ির ভেতরে। দৌড়ে সিঁড়িতে দিয়ে চলে গেল শুদ্ধ রুমে। ভিজিয়ে রাখা দরজা
খুলে দেখলো শুধু খালি গায়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। সে রাগে ফসফস করে কোনো মতে নিজেকে সামলে তার রুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে মাথাতে পানিও দিল, তারপর ভেজা চুল মুছে ধপ করে শুয়ে পড়ল বিছানার ওপর। খানিকক্ষণ পরে মাগরিবের আজান দিল। সন্ধ্যার নাস্তা করার জন্য সিরাত সবাইকে ডাকছে, সেও গেল। সায়ন বাদে একে একে সবাই হাজির হয়েছে। শুদ্ধ কোথাও যাবে বোধহয়, রেডি হয়ে নিচে নেমেছে। শীতল তাকে দেখা মাত্রই থমথমে মুখে সোফা ছেড়ে মেঝেতে বিছানো কার্পেটের ওপর বসলো। তারপর এক হাত বাড়িয়ে ট্রে থেকে হালিমের বাটি হাতে তুলে নিল। শুদ্ধও এসে বসেছে পাশের ছোপায়। শীতল গরম হালিম মুখে দিতেই ছ্যাঁকা খেয়ে উফ করে ঠোঁট চেপে ধরল। শুদ্ধ ভ্রু কুঁচকে কিছু বলার আগেই শীতল উঠে হনহন করে রান্নাঘরে চলে গেল। এই অসভ্য মানুষের সাথে কথা বলবে না সে। ততক্ষণে সবাই বসেছে ড্রয়িং রুমের সোফায়। সিরাত, সিমিন, বাহারি সব নাস্তা চা এনে রাখছে সবার সামনে। তুলে নিয়েছে যে যার পছন্দের সব নাস্তা। হঠাৎ কারেন্ট চলে গেল এবং তখনই শুদ্ধ মুখ থেকে ব্যথাতুর শব্দ বেরিয়ে এলো। সবার কানে পৌঁছে গেল সেই শব্দ। সবাই বিচলিত। কি হয়েছে? উতলা হয়ে জানতে চাইতে না চাইতেই জেনারেটর অন হয়ে গেল। ঝকঝকে আলোয় ভরে উঠল ড্রয়িং রুম। শুধু তখনও ভ্রু কুঁচকে চোখ বন্ধ করে শটান হয়ে বসে আছে, তার এক হাত পিঠের পেছনে। সিতারা ছেলের হাত খেয়াল করে বললেন, আব্বা কি হলো তোর? এমন করছিস কেন? না কিছু না। সিতারা শুনল না। জোর করে শুদ্ধ টি শার্ট উঁচিয়ে দেখে আঁতকে উঠে বললেন, এ কি কাণ্ড, এটা কি করে হলো? ওনার কথা শুনে সবার দৃষ্টি শুদ্ধের পিঠের দিকে। কারো ধারালো 4 আঙুলের দাগ বসে গেছে, বিন্দু বিন্দু রক্ত বের হচ্ছে। কেউ যেন খামচি দিয়ে মাংস উঠানোর পায়তারা চলেছিল। শুদ্ধ অবস্থা দেখে সিরাজ চৌধুরী দৌড়ে গিয়ে অ্যান্টিসেপটিক এনে লাগিয়ে দিলেন। সিমিন হাই হাই করে উঠলেন। ভর সন্ধ্যায় খারাপ জিনের কারবার ভেবে সোলো পড়ে শুদ্ধর মাথায় ফু দিলেন। সিরাজ ঝাড়ু হাতে পুরো ড্রয়িং রুম খুঁজলেন বিড়াল টিড়াল আছে কি নাকি দেখতে, কিন্তু কিছুই পেল না। হঠাৎ করে এমন কাণ্ড ঘটে সকলেই হতবাক। চোখের পলকে থেকে কি ঘটে গেল কিছুই বুঝলেন না কেউই। তবে শুদ্ধ আশেপাশে তাকিয়ে একজনকে না পেয়ে দীর্ঘশ্বাস চাপলো। কাজ সেরে তখনই পালিয়েছে সে। পরপর শুদ্ধর ফোনে কল আসায় সে উঠে দাঁড়ালো, কিন্তু সিতারা উঠতে দিলেন না। কিছু খেয়ে ওষুধ খাইয়ে তবেই ছেলেকে ছাড়লেন। যে ক্ষত হয়েছে প্রচুর ব্যথা হবে। সে শুদ্ধ কথা বাড়িয়ে ওষুধ খেয়ে বেরিয়ে গেল। কয়েক ধাপ এগিয়ে পেছনে ফিরে তাকালো শীতলের বেলকনির বরাবর। কেউ নেই, তবে সে নিশ্চিত শীতল ওখানেই লুকিয়ে আছে। দেখি দেরি হয়ে যাচ্ছে ভেবে পুনরায় যাওয়ার জন্য পা বাড়াতেই শীতলের কণ্ঠে গান কর্ণকুহরে পৌঁছালো। সে থমকে দাঁড়িয়ে গেল। শীতল তখনও চেঁচিয়ে গেয়ে যাচ্ছে, বন্ধু হাইটটা যখন যায় পিছন ফিরা ফিরা চায়, দেখলে তারে মনের ভেতর দোতারা বাজায়। বন্ধুর মাথায় বাবরি চুল, দেখতে লাগে বিউটিফুল, রঙ্গে ঢঙ্গে রহিম সাইজা আমারে নাচায়। ওপর থেকে চেঁচিয়ে গান গাইছে শীতল, আর নিচে দাঁড়িয়ে গান শুনে হতবাক শুদ্ধ। তার বোধগম্য হলো না আসলেই গান নাকি আস্ত খোঁচা। গানই যদি হয় খাপে খাপ মিলল কিভাবে? দেখলে তারে মনের ভেতর দোতারা বাজায়, এই লাইনের মানে কি? তাকে দেখে ওর মনে দোতারা বাজে? তা ধীরে গতিতে বাজে নাকি বুলেটের গতিতে? ভয়ঙ্কর ব্যাপার তো। পরখ করার দরকার। পরকের আগে অবশ্য চেলাকার দরকার। বেশি শক্ত পোক্ত না হলেও চলবে। ওই একবারই দিলেই ভূত পালিয়ে যায়, এমন হলেই হয়। তাছাড়া এইবার বাড়ি এসে বুঝলো আশেপাশে চেলাকাঠ দেখেনি। আগে ছাদে বাগানে চেলাকাঠ পড়ে থাকতো। চেলাকাঠগুলো হাত পা গজিয়েছে বোধহয়। হঠাৎ উড়ে এড়ে কোন গর্তে লুকিয়েছে তাও জানা দরকার। এত দরকারি কাজগুলো সেরে ফেলবে যদিও। ততক্ষণে শীতল গান থেমে গেছে। থামার কারণ পরের লিরিক্স ভুলে গেছে সম্ভবত। শুধু নিশ্চিত তাকে বের হতে দেখে শীতল গান গেয়েছে। আর গান থেমেছে মানে সে উঁকি মেরে হলেও দেখবে দাঁড়িয়ে আছে কিনা। কথা ভাবা মাত্রই জানালার পর্দার আড়াল থেকে ইঁদুরের মতো মুখ করে বেড়ে উঁকি মারল শীতল। তাকে জানালা বরাবর তাকিয়ে থাকতে দেখে চট করে মাথা সরিয়ে নিল। সেকেন্ডের ব্যবধানে আবারও উঁকি মারল। তখন শুদ্ধ চেঁচিয়ে বলল, নেমে আয়, মারবো না। কথা কানে ঢুকলো না। আয় বলছি, ভাজা বাদাম কিনে দেবো। আমাকে যেতে হলে খবর আছে তোর।
1 থেকে 10 গুনবো, এর মধ্যে না এলে আজ সারা রাত কান ধরে দাঁড় করিয়ে রাখবো। একথা শুনে শীতল পর্দার আড়াল থেকে জবাব দিল, আমি কিছু করিনি শুদ্ধ ভাই। আমি কখন বললাম তুই কিছু করেছিস? আয় আয়, দ্রুত আয়, বের হতে হবে আমাকে। আমি এত বোকা না, বাদামের লোভ দেখিয়ে চেলাকাঠ দিয়ে মারার ধান্দা। কি ভেবেছেন বুঝি না কিছু? ভালোই তো চালাক হয়েছিস। চালাক হওয়া খুবই ভালো, তবে কতটা চালাক হয়েছিস পরীক্ষা নেব সময় করে। এখন আয়, নয়তো চলে যাব। কিন্তু কোথায় যাবেন? পাত্রী দেখতে? আমি যাব না। না, আগে আমি দেখে আসি, পছন্দ হলে সবাই গিয়ে দেখে আসিস। মেয়ে কি করে? দেখতে কেমন? গায়ের রং সাদা নাকি কালো? আমার মতো লম্বা চুল নাকি বব কাটিং? কাজল পরলে সুন্দর দেখায় তো? সুন্দরী বউ লাগবে না আমার, আমি চাই বুদ্ধিমতী বউ। সুন্দরীরা বোকা আর মাথামোটা টাইপের হয়, সেটার জলজান্ত প্রমাণ তুই। কথা শুনে শীতলের মুখে হাসি মিলিয়ে গেল, মন ভার হলো। সে মুখ গোমড়া করে জবাব দিল, চোখের সামনে থেকে বিদায় হন, নামবো না আমি। ওকে, আচ্ছা শোন, একটা কাজ করে দিতে পারবি? করলে কচকচে 500 টাকার নোট দেব। কি কাজ শুদ্ধ ভাই? একটা মোটা চেলাকাঠ আমার রুমে রেখে আসবি। আজকাল বাড়িতে জংলি বিড়ালের উপদ্রব বেড়েছে, মুখের ভাষাও জঘন্য। শায়েস্তা করা লাগবে। যদি দেখি কাজ কমপ্লিট করেছিস তাহলে সাথে সাথেই টাকা পেয়ে যাবি। সত্যি তো? আচ্ছা, থাক তাহলে, রাতে দেখা হচ্ছে। টাকা নেওয়ার জন্য রেডি থাকিস। একথা বলে শুধু সময় দেখে দ্রুত পায়ে বেরিয়ে গেল চৌধুরী বাড়ির গেট পেরিয়ে। শুধু চালাকিও ধরে ফেলেছে সে, তবে চালাকি খাটালো না দেখে খিলখিল করে হেসে উঠল। শুদ্ধকে জব্দ করতে পেরে খুশির অন্ত নেই। দুটো ডানা থাকলে আকাশে এখনই 2 চক্কর মেরে আসার মতো খুশি তার অন্তরে। সন্ধ্যায় বাড়ির সদস্যদের সামনে ওই দুঃসাহসিক কাজটা করতে পেরে মন যেন পুরো পৃথিবীর সামনে বলতে চাচ্ছে, পৃথিবী এত সুন্দর কে, সুখ এত শান্তির কে। একথা বলে সে ধারালো নখের দিকে তাকিয়ে নখের ওপর চুমু খেল। তারপর কায়দা করে ভ্রু জোড়া নাচিয়ে দুষ্টু হেসে বলল, আসবে আর লাগাতে? আজ পিঠে দিয়েছি, এবার মুখে দেব। সুন্দরী মেয়েদের সাথে উড়াউড়ি করার স্বাদ জন্মের মতো খুঁচিয়ে দেব। মুখ ভেঙচি দিয়ে কথাটা বলে স্মরণ করলো শুদ্ধর পাত্রে দেখার কথা বলল। আসলে কি তাই? গেলে যাক, তার মতো বিশুদ্ধ পুরুষকে কোনো মেয়ে সঙ্গী হিসেবে নিয়ে কপাল পোড়াতে চায়, সেও দেখবে। অবশ্য সেই মেয়ের জন্য অগ্রিম আকাশসম সমবেদনা। কথা বলে মিটিমিটি হাসতে হাসতে রুমে চলে গেল সে। খুব শান্তি লাগছে, রাগ মিটেছে। এতক্ষণ রাগে মাথাটা হ্যাং হয়ে যাচ্ছিল যেন। ইচ্ছে করছিল দাঁতের তলে দিয়ে পিষতে। এত রাগ হতো না যদি না পেয়ারা গাছের লাল পিঁপড়ে কামড়ে অবস্থা খারাপ করে দিত। পিঁপড়ের জ্বালায় লাফ মেরে নামতে পারত। গাছে উঠতে নামতে ভালোই পারে সে। 3 বোনের মধ্যে সে একমাত্র গাছে উঠতে পারে, শুধু নিচে কাটা বিছানোর থাকায় নামতে পারেনি। কাহিনী এখানে শেষ হলে তাও হতো, মনকে বুঝ দিতে পারত। হারামি পিঁপড়ের কামড়ে কান্নাকাটি করে মানুষ হাসাতে চায়নি। এখন তো বড় হয়েছে, পিঁপড়ের কামড়ে কাঁদলে লোকে কি বলবে, তাই সে কথা গোপনই থাক। কিন্তু পেয়ারার ফুলে ওপর বসা হারামজাদা মৌমাছিটাও ভন ভন করে উড়ে এসে ঠিক ঘাড়ের ওপর দিয়েছে হুল ফুটিয়ে। এক হাতে ডাল ধরে আর এক হাতে মৌমাছি সরাতে গিয়ে দেখে 3টে মৌমাছি, 3টে কামড়ে ধরে আছে। তারপর কোনো মতো 3টাকে পিষে মেরে কাটছিল সে। খুব জ্বলছিল। মৌমাছির কামড়ের জ্বালা তো বাড়ছিল, সব রাগ জমা হচ্ছিল শুদ্ধর ওপর। তার কারণে এসব হয়েছে। তারপরে আর কি, সুযোগ মতো সেও নখ দিয়ে তাকেও জ্বালিয়ে দিল, দেখ কেমন লাগে। অতঃপর এখন শান্তি আর শান্তি। আজ মন ভালো থাকায় পড়তে বসলো। কিছুক্ষণ বই নিয়ে নেড়ে চেড়ে দেখে তার মনে হলো কাল থেকে রমজান মাস, পবিত্র মাস। এ মাসে পড়ে কি হবে? ঈদের পর মেলা সময় আছে, তখন পড়লেই হয়। এখন মন ভালো, উপন্যাসের বইটা শেষ করা যাক। যেই ভাবা সেই কাজ। সে উঠে গিয়ে অর্ধেক পড়া উপন্যাসের বই নিয়ে শুয়ে পড়ল। উপর হয়ে শুয়ে শুয়ে বুকের নিচে বালিশ দিয়ে মনোযোগ সহকারে পড়তে লাগলো। পড়তে পড়তে তার একটা লাইন বেশ পছন্দ হলো। কাউকে জীবন্ত লাশ বানাতে চাও? তবে তার সর্বাঙ্গে তীব্র ভালোবাসার জীবাণু ছড়িয়ে দাও। রন্ধ্রে রন্ধ্রে তুমি নামক রোগ ছড়িয়ে দাও। তোমার নাম তার মন কুঠুরিতে খোদাই করতে বাধ্য করো। যদি করো দেখবে সে মরবে না, তবে ভালোও থাকবে না। প্রাপ্তি হিসেবে দেখবে পুরো মানুষটাই তোমার দখলে, তোমার আয়ত্তে, বাণীতে আলো। কথাখানা ভারী পছন্দ হলো শীতলের। চিত হয়ে শুয়ে বইটা বুকের ওপর রেখে গভীর চিন্তায় মগ্ন হলো। ভাবলো অনেক কিছু। তার শত্রু ওই একটা, তাকে এই মন্ত্রে কাবু করলে কেমন হয়। শুনশান এরিয়া, চারদিক অন্ধকার জঙ্গল। সেই জঙ্গল পেরিয়ে শুদ্ধ 5 মিনিট পথ
পায়ে হেঁটে এসে থেমেছে নির্জন এক স্থানে। তারপর আশেপাশে তাকিয়ে প্রবেশ করলো জঙ্গলের আরো গভীরে। সারি সারি গাছ, অন্ধকার পথ, কাটা ঝোপে ভরা মেঠো পথ পেরিয়ে এসেছে আধা ভাঙা পুরনো এক ঘুপড়ির কাছে। ঘুপড়িটা দেখে মনে হচ্ছে কয়েক বছর আগে কোনো বাড়ি বানাতে গিয়েও বানানো হয়নি। অবহেলায় ইট খসে গেছে, সবুজ লতাপাতায় ভরা ভরা গেছে খুপড়ির দুর্বল প্রাচীর। আশপাশে বড় বড় গাছপাতায় ঝরে শুকিয়ে মাটিতে পড়ে আছে। কদম ফেলার সাথে সাথে মর্মর শব্দ হচ্ছে। সে খুপড়ির এক কোণে শুকনো পাতার স্তূপ সরিয়ে হাঁটু গেড়ে বসে মাটি স্পর্শ করে খট করে শব্দ হলো। মুহূর্তে সেখানে গোলাকৃতির লোহার প্লেট দেখা গেল। আশ্চর্যজনকভাবে প্লেটের মাঝখানে হালকা নীল আলো জ্বলে উঠল। ঘুরছে প্লেটটা, প্যাটার্ন লক চাচ্ছে। শুদ্ধ অদ্ভুত কায়দায় প্যাটার্ন আঁকলো। ইংলিশে এস অক্ষরটি ভেসে লক খুলে গেল। দেখা মিলল একটি গেটে পা রাখতে সাপের মতো পেঁচিয়ে সিঁড়িতে দাঁড়িয়ে লোহার প্লেটের মধ্যে গেট পুনরায় বন্ধ করে সিঁড়ি বেয়ে নেমে গেল সে। তারপর নির্দিষ্ট স্থানে দাঁড়াতেই শরীর স্ক্যান হলো। স্ক্যান করার কারণ শরীরে যদি কোনোভাবে ক্ষতিকর কিছু লেগে থাকে তাহলে সেটা রিমুভ হয়ে যাবে, নতুবা অ্যালার্ট দেবে। এখানে প্রবেশের আগে এমন অনেক সতর্কতা মানতে হয় তাকে। মানার মতো সিস্টেম অন রেখেছে। তাহলে পার্সোনাল ল্যাবে অনেক কিছু আছে, সেগুলো একদিকে যেমন উপকারী তেমনও ক্ষেত্রবিশেষ হয়ে দাঁড়ায় প্রাণনাশী। শুদ্ধ শরীর স্ক্যান হয়ে গেলে দরজার দিকে এগিয়ে গেল। পিপ পিপ শব্দে বোতাম চেপে পাসওয়ার্ড ইন করলো। মুহূর্তে গেট খুলে যেতেই চোখ পড়ল এক মানবীর দিকে। মানবী অ্যাপ্রন পরিহিত অবস্থায় সোফায় গা এলিয়ে বসে আছে, চোখ জোড়া বন্ধ, অথচ ঠোঁটে অমায়িক হাসি। হঠাৎ সেই হাসি মুছে গেল দ্বিতীয় কারো উপস্থিতি টের পেয়ে। চোখ খুলে তাকালো। শুদ্ধকে দাঁড়িয়ে থাকতে দেখে উঠে দাঁড়াতেই শুদ্ধ ভেতরে প্রবেশ করলো। ঐশ্বর্য কোথায়? কেবলই ফ্রেশ হতে গেল, চলে আসবে এখনই। হঠাৎ জরুরি তলব। কাজ হয়ে গেছে? কোনটা? পুরনোটা? নতুন কোনো সিনডম দেখা দিয়েছে? কি? ছেলেটা পুরুষালী হরমোনগুলো ব্লক হয়ে নারীর দেহের হরমোন তৈরি হচ্ছে এবং পুরুষালী অবয় কেটে ধীরে ধীরে নারীর দেহে গঠন প্রকাশ পাচ্ছে। তার মানে আমার ধারণা সঠিক, মেডিসিন বদলে দিয়েছে কেউ। তবে অবাক করার ব্যাপার ঘটেছে সব। যেমন ছেলেটার কণ্ঠস্বর মেয়েদের মতো শোনাচ্ছে, শরীরের অস্বাভাবিকভাবে পশম এবং তার পুরুষালী স্তনবৃত্ত প্রাপ্ত বয়স্ক নারীর মতো দেখাচ্ছে, যা আমাদের ধারণার বাইরে ছিল। কথা হচ্ছে এই মেডিসিন কোথা থেকে এলো, কারা বানালো, তাদের মূল উদ্দেশ্য কি? এটার রেজাল্ট ভয়াবহ। কেউ যদি প্রতিশোধমূলক কাজ করতে এটা বাজারজাত করে তাহলে পুরুষজাত হুমকির মুখে। একথা শুনে শুধু ঘাড় ঘুরিয়ে একবার তাকিয়ে পাশের রুমে চলে গেল। পরনের পোশাক ছেড়ে ল্যাবের পোশাক পরে গেল একটি নির্দিষ্ট কক্ষে। কাচের তৈরি বিশালাকার কক্ষে শুয়ে আছে জীবন্ত পুরুষ। শ্বাস চললেও চলাফেরা নেই। কথা বলে মাঝে মাঝে, চোখ মেলে তাকায় না, খাবার নিজে হাতে তুলে খায় না। তাকে শুধু বাঁচিয়ে রাখা হয়েছে বিশেষ এক উপায়ে। তবে তার মরার দিন ঘনিয়ে এসেছে। বর্তমানে তার যা অবস্থা, ভদ্র সমাজে চলাফেরা করতে পারবে না সে, কারণ সাধারণ মানুষ তার কাছে খাদ্য পরিণত হতে পারে, আবার সাপের ন্যায় খোলস ছাড়তেও পারে। শুধু মুখে মাস্ক পরে এগিয়ে গেল তার কাছে। কে বলবে বড়লোক বাপের ছেলে এটা? যাই হোক, কর্মফল বলে একটা কথা আছে। এসব ভাবতে ভাবতে শুধু নিজে পরখ করলো। মাত্র 4 সপ্তাহে এসব সিমটেম দেখা দিয়েছে। আর কিছুদিন না হয় অপেক্ষা করা যাক, দেখা প্রয়োজন। তাকে আর কি দেখতে হয়, তারপর না হয় পরবর্তী ধাপ অনুযায়ী এগোনো যাবে। এরপর সে আর কিছুক্ষণ সেখানে থেকে ঐশ্বর্যের সাথে দেখা করলো। কথা হলো গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে। সেসব করতে করতেই রাত বাজলো 1টা। ঐশ্বর্যকে সব বুঝিয়ে দিয়ে বের হয়ে ফিরতে ফিরতে বাজলো রাত 1:30। সায়নের পার্টি অফিসে তখনও খোলা। পার্টি অফিস পেরিয়ে চৌধুরী বাসায় যেতে হবে। শুধু কি মনে করে অফিসের ভেতর প্রবেশ করলো। তাকে দেখা মাত্রই আজম সহ সকলে ব্যতিব্যস্ত হয়ে গেল। শাহরিয়ার ভাইয়ের ছোট ভাই, মানে তাদেরও ভাই। মুখে মুখে শুদ্ধ ভাই ভাই ডেকে ব্যস্ত রাখতে চাইলেও খুব একটা লাভ হলো না। শুদ্ধ চট করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর আজমকে বলে বসলো, ভাইয়া কোথায়? বাড়তি কথা নয়, কাজের কথা বলো। ভাই একটু কাজে গেছে, চইলা আসবে নে। কোথায় গেছে? কনককে মারা দিতে। হালায় বহুত জ্বালাইতাছে। শাহরিয়ার ভাইয়ের ঠাপনা খাইতে মাদারচোদ শুধরাইব না। আপনি বসেন ভাই, ঠান্ডা খান। কনক মানে সিদ্দিকের চেলা? ভাই, কি করছে সে? কনকের বইন রে কারা জানি রেপ করছে। এখন কনক দোষ দিতেছে শাহরিয়ার ভাইরে। পুলিশ কেসও করছে। পুলিশ আইছিল কিছুক্ষণ আগে। তার মানে ভাই থানায় এখন, তাই তো? না মানে হইছে কি ভাই? চলো ভাই,
কিতাসি যে চৌধুরী বাড়ির জানাইতে মানা করছিল শাহরিয়ার ভাই। জানাইলে আমার আগে কোপাইবে কইছে। সকালটা হইলে ভাইয়ের জামিন পাইয়া যাইব। আপনি থানায় যাইয়েন না ভাই। শাহরিয়ার ভাই গোস্বা করব। শুদ্ধ শুনল, তারপর এক পকেট হাত গুজে আজমের কাঁধে হাত রেখে হাঁটতে হাঁটতে বলল, তোমার শাহরিয়ার ভাই নির্বাচনে দাঁড়াবে, তা জানো? যে ভাই জানি। এসব কেস ভাইয়ের নামে আগে পিছিয়ে থাকলে আর নির্বাচন করার স্বাদ ঘুচে যাবে। রাজনীতি করো অথচ সিদ্দিকের চাল ধরতে পারোনি। সিদ্দিকের এখন একটাই লক্ষ্য, ভাইকে নির্বাচন করতে না দেওয়া। এজন্যই কনকের বোনের কেসটা ভাইয়ের ঘাড়ে চাপাতে চাচ্ছে হয়তো, যাতে কেস জারি হয় তার নামে। নির্বাচনের আগেই ভাইয়াও মুখ থুবড়ে পড়ে। যদি ভাইকে ভালোবাসো এবং তার স্বপ্ন পূরণ করতে চাও তাহলে চলো জায়গা। রাতের দাগ রাতেই মুছি। দাগ পড়বে না, দাগকে অবহেলা করতে নেই। কোন দাগ কার জীবনের মোড় ঘুরিয়ে দেয় বলা মুশকিল। তার কথাগুলো আজম হতবাক হয়ে শুনল। আসলেই তো, এভাবে তো ভেবে দেখেনি। এজন্য শিক্ষিত মানুষের সঙ্গে চলা উচিত, কারণ এরা জানেও বেশি, জ্ঞান রাখেও বেশি। দুজন কথা না বাড়িয়ে চলল থানার দিকে। যেতে যেতে শুদ্ধ ফোনের কারোর সাথে কথা বলল। কথা শুনে মনে হলো কোনো বড় মাপের মানুষ। এটাও বুঝলো শুদ্ধ রাজনীতিবিদের সাথে যোগাযোগ আছে। সঙ্গে এটাও বুঝলো সায়নের জামিন হলো বলে। থানায় অলরেডি জানানো হয়ে গেছে। ঘটনা বুঝে আজম হঠাৎ আমতা আমতা করে বলল, ভাই একখানা কথা কইতাম, অনুমতি পাইলে। রাগ কইরেন না, ভুল কইলে মাপ কইরে দিয়েন। মুই কথা চাইপা রাখতে পারি না দেখা কইতাছি। ভাই আপনি ওসব কাজ ছাইরা আমগো লগে মাঠে আইসা পড়েন। কি দরকার শুধু শুধু অবুজ ইঁদুরের হোগা ইঞ্জেকশন মারা? আমগো চারপাশে বড় বড় মেলা ইঁদুর আছে, তাও মুখোশ পরা ইন্দুর। আমি আর শাহরিয়ার ভাই মাঠে নামছি হ্যাগরে সাপ করানোর লিগা। আপনি আমাগো সঙ্গ দিলে আরো ভালো হইতো, কারণ আপনার মতো আবার ইন্দুরের হোগায় ইঞ্জেকশন মারার অভিজ্ঞতা আছে। পারবেন ভালোই। আমরা রোজ আপনারে ইন্দুর আয়না দিমু, আপনি খালি ইঞ্জেকশন মারবেন। আমি খালি ইঞ্জেকশন মারি এ কথা কে বলেছে? শীতলা পায় এসব ভাষা ব্যবহার করেছে? না না, চিচি, আপা পড়ালেখা জানা মাইয়া, এসব ভাষা কয় নাই। আপা ভালা ভাষা কইছে। শুনি তো কত ভালা ভাষা ব্যবহার করছে। আসলে হয়েছে কি, আমি ভাইরে আপনার কথা জিগাইলাম, তখন আমি নতুন, কাউরে চিনতাম না। শীতলাপায় ভাইরের সাথেই ছিল। আপারে গাড়ি কইরা কলেজে নামাইয়া দিতে যাইতেছিলাম। আপনার কথা কওনের পর আপায় কইছিল আপনি সাইটিস। আমি বুঝি নাই এডি আসলে কি কাম কি। পরে আপা আমারে বুঝাইতে কইল আপনি বিজ্ঞানী, পরীক্ষা নিরীক্ষা করণের লিগা নাকি ইঁদুরের বামে ইঞ্জেকশন মারেন। আপা শিক্ষিত মাইয়া, তাই কইছিল বাম কি তাও বুঝি নাই তখন। পরে আপা চইলা গেলে শাহরিয়ার ভাই কইছিল বাম মানে হইল পাছা। ভদ্রলোকেরা পাছাকে সম্মান দেখানোর লিগে বাম কয়। আমার আবার এত ভালোবাসা মুখে আহে না, তাই আমি কইছি হোগা ভালো করছি না ভাই।